প্রত্যেকটা এক্সামে এবং রিসেন্ট দেখা যাচ্ছে যে জিকে পোর্শনে আগে কি হতো, হিস্ট্রি থেকে ক্লাস অনেক মানে কোশ্চেন অনেক বেশি থাকতো। এখন দেখা যাচ্ছে মোটামুটি পলিটি থেকেও কিন্তু আমাদের ভালো লেভেলের কোশ্চেন আসছে। সো আজকে থেকে আমরা পলিটি স্টার্ট করছি এবং যেভাবে অন্যান্য সাবজেক্টগুলো আমরা ধীরে ধীরে সিলেবাসটা কমপ্লিট করছি, এটাও আমরা ফ্রম দ্য বেসিক এবং ইন ডেপথ আমরা গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করব। ওকে, যাতে একবার পড়ার পরে, একবার কমপ্লিটের পরে তোমার ফার্দার অন্য কোথাও থেকে পলিটি সাবজেক্টটা গাইডেন্স না লাগে। আর আমি সেটা অ্যাসিওর করছি লাগবে না, যদি তুমি ঠিকঠাক ক্লাসে পড়াটা বুঝে নাও। তারপরে যে নোটটা তোমাদের প্রোভাইড করা হবে সেই নোটটা একবার পড়বে, দেখবে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবং তার সাথে আমি এমসিকিউ সেটও দেবো প্র্যাকটিসের জন্য চ্যাপ্টার ওয়াইজ, যাতে তোমরা থিওরি পড়ার পরে ক্লাস করলে, তারপরে থিওরি নোট করলে, তারপরে নিজে জাজ করার জন্য এমসিকিউ প্র্যাকটিস করলে। এভাবে আমরা বাকি ফার্দার চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এভাবে আমরা কন্টিনিউ করব। ওকে, সো লেট আস স্টার্ট দ্য ক্লাস। প্রথমে ইন্ডিয়ান পলিটি পড়ার আগে আমরা একটা, যে ইন্ডিয়ান পলিটি কথাটার মানে কি, অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ান পলিটি না বলে যদি এরকম বলা যায় তাহলে আরো বেটার হবে, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান। ঠিক আছে, আমরা ইন্ডিয়ান পলিটি মিনস ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে আমরা জোরটা বেশি দেব। ওকে, কেন আমরা জোরটা বেশি দেব? কেননা আমাদের যে পলিটি সেটা পুরোপুরি সংবিধানের উপর বেস করে আমাদের যে ইন্ডিয়ান পলিটিক্স সিস্টেমটা আছে সেটা চলছে। তাই আমাদের মেনলি শিখতে হবে, মেনলি জানতে হবে যে আমাদের কনস্টিটিউশন কি বলছে। এবং এটা এমন একটা সাবজেক্ট, আমরা যে হিস্ট্রি পড়ি বা আমরা যে অন্যান্য সাবজেক্ট পড়ি সেটা কি হয়, আমাদের ডাইরেক্ট লাইফে অতটা বেশি ওর এফেক্ট থাকে না। কিন্তু ইন্ডিয়ান পলিটি এমন একটা সাবজেক্ট এবং ইন্ডিয়ার ইকোনমি এমন একটা সাবজেক্ট, তুমি চলতে ফিরতে তোমার এই সাবজেক্টটা লাগবে। ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি পড়ার পরে তোমার দেখবে পারিপার্শ্বিক বিভিন্ন ক্রাইম সম্পর্কে, বিভিন্ন যখন ইলেকশন হবে ইলেকশন সম্পর্কে, বা বিভিন্ন তুমি মানে তোমার দৈনন্দিন জীবনে এই সাবজেক্টটা প্রচুর তোমার কাজে লাগবে। আর আমি সেভাবেই পড়াবো, ঠিক আছে, যে তুমি বাস্তবের সাথে রিলেট করতে পারো। তো মেনলি চ্যাপ্টার 1-এ আমরা কি শিখবো? মেনলি চ্যাপ্টার 1টা আমাদের আছে যে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। যে মেকিং মানে কি, তৈরি হওয়া। আমাদের সংবিধানটা কিভাবে তৈরি হলো অ্যাকচুয়ালি সেটাকে আমরা শিখবো। ঠিক আছে, সংবিধানের সংবিধানের ইতিহাস কিভাবে, আমরা তো জানি ভারতে আগে আমাদের ভারতে কে শাসন করতো? ব্রিটিশরা শাসন করতো না? ব্রিটিশরা শাসন করতো, ঠিক আছে। 1600 সালে ওরা এসছিল, তারপর সেখান থেকে ওরা আম, মুঘল দরবার থেকে বাণিজ্য করার রাইট পেলো। এগুলো আমরা সব মডার্ন হিস্ট্রিতে পড়বো, ঠিক আছে। তারপরে এভাবে চলতে চলতে 1947 সালে গিয়ে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়, ঠিক আছে। মেনলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা 1600 সালে এসেছিল, কিন্তু তখন তো আর ভারতকে স্বাধীন করতে পারেনি। মেনলি 1757 সালে গিয়ে যখন পলাশির পলাশির যুদ্ধ হলো, তখন কিন্তু ভারতে ওরা ভালোভাবে। সাউন্ড কি কম শোনা যাচ্ছে? প্রত্যেকের কি সাউন্ড কম শোনা যাচ্ছে? ওকে, ঠিকই তো আছে। শাবনুর তো বলছি ঠিক আছে, বাকিরা? হ্যাঁ স্যার স্যার ঠিক আছে। ঠিক আছে। তাহলে শাইন, শাইন একটু বাড়িয়ে নাও সাউন্ডটা। ওকে, দেখছি তাহলে স্যার। চলো এবারে মেনলি 1757 থেকে ভারতবর্ষে ব্রিটিশরা কি করে, ব্রিটিশরা শাসন করতে শুরু করে, ঠিক আছে। তারপরে অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা মডার্ন হিস্ট্রিতে পড়বো। তো 1947 সালে গিয়ে ভারতবর্ষ স্বাধীন হয় এবং তারপরে আমাদের দেশে একটা সংবিধান থাকে। সেই সংবিধানে যেগুলো লেখা থাকে আমরা সেইভাবে আমাদের ভারতবর্ষ দেশটা চলতে থাকে, ঠিক আছে। যে যেমন কাজ করবে তার কোন কোন কাজে, ভুল কাজের জন্য কি কি শাস্তি পাবে, ঠিক আছে।
যারা পিছিয়ে পড়া জাতি তারা কিভাবে এগিয়ে আসতে পারবে, মানে সবকিছুই আমাদের সংবিধানে বলা আছে। ওকে, তো আমাদের মেন এই সাবজেক্টের উদ্দেশ্য হলো এই সংবিধানটা আমরা পড়ব। আর আজকের ক্লাসের উদ্দেশ্য হলো এই সংবিধানটার কনসেপ্ট এসছে কিভাবে, এই সংবিধানটাই বা এলো কিভাবে, কে বলল সংবিধানের কথা, বা ব্রিটিশ কি আর এরকম করেছে যে আজকের ভারত চাইলো, ঠিক আছে 1947 সালে একদিন ভারতবর্ষের বড় বড় নেতারা গিয়ে বলল ভাই আমাদের সংবিধান লাগবে, তো ব্রিটিশ সংবিধান ওদেরকে দিয়ে দিল। এতটা সোজা নয়। ভারতবর্ষে যখন 1947 সালে আসছিল, যখন খবর হয়ে গেছে যে ব্রিটিশ চলে যাবে, ব্রিটিশ চলে যাবে, এবারে ভারতবর্ষের মধ্যে ইন্টারনাল অনেকগুলো নেতা ছিল, তারা নিজেদের মধ্যে মারামারি করছিল যে সবার নিজস্ব কিছু স্বার্থ ছিল, সবার নিজস্ব স্বার্থকে পূরণ করার জন্য নিজেদের মধ্যে তারা গন্ডগোল বাঁধিয়ে দিয়েছিল। এটা আমরা সবাই জানি, ঠিক আছে, যে কিভাবে পাকিস্তান হয়েছে, কিভাবে অন্যান্য হয়েছে, জম্মু কাশ্মীরটা কিভাবে এখনো গন্ডগোলের আর কি মধ্যে আছে। তো এগুলো সব আমরা পড়বো। তো এতটা সহজ ছিল না। ওকে, এর মধ্যে অনেক কিছু কমপ্লিকেশনস ছিল, অনেক কিছু সমস্যা ছিল, তো সেগুলো আমরা পড়বো আজকে। সো দেখো, আমরা দেখবো যে ভারতবর্ষে যখন ব্রিটিশরা শাসন করছিল, ঠিক আছে, তখন আমরা দেখেছি যে আমরা সবাই শুনেছি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, তাই না? কত না স্যার, 1914 থেকে 1918 পর্যন্ত চলেছিল, ঠিক আছে। এবারে সালটা দেখে একবার তোমরা বুঝতে পারবে। দেখো 1914, আর আমাদের ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? 1947। মানে প্রায় কিন্তু অনেকটা গায়ের কাছে প্রথম বিশ্বযুদ্ধটা হয়েছিল। তার মোটামুটি তোমার 30 বছর পরে কিন্তু স্বাধীন হয়, মানে খুব একটা দূরে নয়। তো যখন এই 1914 সালে অলরেডি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, আর আমরা কি জানি 1915 গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিল। তো তখন স্বাধীনতার জন্য না বিরাট লেভেলের আন্দোলন চলছিল, ঠিক আছে, বিরাট লেভেলের আন্দোলন চলছিল যে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। নানান জন নানান রকম ভাবে কিন্তু ওরা করছিল। আমাদের ভারতবর্ষে নানা দল গঠন হয়েছিল যারা ব্রিটিশদের বিরোধী করছিল। তো ব্রিটিশরা বুঝতে পারে যে ভারতবর্ষে এবার না আমাদের আস্তে আস্তে হয় টেকনিক্যালি এগোতে হবে, নইলে ভারতবর্ষকে স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। এবং যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল তখন ব্রিটিশদের দরকার ছিল ম্যান পাওয়ার, সেনাবাহিনী, ঠিক আছে, কারণ ওরা একটু দুর্বল হয়ে পড়ছিল। তখন ওরা ইন্ডিয়াকে একটা অফার দেয়, কেননা ওদের একটা মানে ট্যাকটিক্স ছিল, ওদের একটা প্ল্যান ছিল যে আমরা ভারতবর্ষকে একটা অফার দিয়ে ওদেরকে প্রথমে কাজে লাগিয়ে নেব। কি অফার দিয়েছিল? যে তোমরা যদি আমাদেরকে এই প্রথম বিশ্বযুদ্ধে সাপোর্ট করো, প্রথম বিশ্বযুদ্ধটা আমরা সফলতার সাথে যাতে আমরা জয় করে যাই, সে ব্যাপারে তোমরা আমাকে সাপোর্ট করো। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে তোমাদের ভারতবর্ষকে আমি একটা ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে আমরা কিন্তু চিন্তা ভাবনা করব, ঠিক আছে, যে কিভাবে ভারতবর্ষকে স্বাধীন করা যায়, ঠিক আছে। সেই কারণে 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় আর শেষ হয় 1918, তার মাঝে 1917 সালে 20 আগস্টে খুব ইম্পর্টেন্ট এটা একটা সময়। এই সময় কি হয়? এই সময় আগস্ট ডিক্লারেশন বলে একটা প্রস্তাব পাস হয়। এটাই ছিল আমাদের স্বাধীন ভারতের প্রথম স্টপেজ, ঠিক আছে। এখান থেকেই ভারতবর্ষের স্বাধীনতাটা ধীরে ধীরে কনসেপ্টটা আসে। কি বলা হয় এখানে? কে বলেছিল? মন্টেগু চেমসফোর্ড, ঠিক আছে। মন্টেগু বলেছিল, কি বলেছিল? এটাকে মন্টেগু ডিক্লারেশনও বলা হয়। তখন এ ছিল সেক্রেটারি অফ স্টেট, আর এই সময় আমাদের ভাইসরয় কে ছিল? ভাইসরয় ছিল চেমসফোর্ড। ওকে, বলেছিল যে আমরা ভারতবর্ষকে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে যদি ভারতবর্ষের লোকেরা আমাদেরকে সাহায্য করে, তাহলে আমরা ভারতবর্ষে একটা রেসপন্সিবল গভর্নমেন্ট যাতে তৈরি হয়, আমরা সেই কথা ভাববো। রেসপন্সিবল গভর্নমেন্ট, ভালো করে শুনবে কিন্তু প্রত্যেকটা কথা।
স্যার, রেসপন্সিবল গভর্নমেন্ট মানে কি? ইংরেজরা বলছে, ভাই তোমরা আমাদের প্রথম বিশ্বযুদ্ধে সাহায্য করো, একটা ঘোষণাতে, মানে একবার মিডিয়াতে এসে মন্টেগু এবং চেমসফোর্ড দুজনে এই কথা বলছে। আর সেটাকে নিউজ পেপারে বলা হয়েছিল আগস্ট ডিক্লারেশন, বড় বড় করে হেডলাইন দেওয়া হয়েছিল। ওকে, সেই ডিক্লারেশনটা কি, মানে সেই ঘোষণাটা কি, এটাকে বাংলায় পড়লে তুমি পড়বে আগস্ট ঘোষণাপত্র। ঠিক আছে, একই ব্যাপার। বলেছিল ভারতকে রেসপন্সিবল গভর্নমেন্টের সুবিধা দেব। এই রেসপন্সিবল গভর্নমেন্টটা কি? রেসপন্সিবল গভর্নমেন্ট মানে হলো যে আমাদের ভারতবর্ষে যে গভর্নমেন্টটা হবে সেখানে যে মানুষটা থাকবে ভারতবর্ষের সাধারণ জনগণ যতদিন চাইবে সেই মানুষটা আমাদের গভর্নমেন্টে থাকবে, মানে সরকার হিসাবে থাকবে। ভারতবর্ষের মানুষ যেদিন ওকে পছন্দ করবে না সেদিন ওকে বাদ দিয়ে অন্য আর একজন ব্যক্তিকে চুজ করতে পারে। এটা হলো রেসপন্সিবল গভর্নমেন্টের আমাদের লজিক। ওকে, তার মানে নর্মালি কি বলতে চাইছে? নর্মালি কিন্তু বলতে চাইছে যে ডেমোক্রেটিক, তাই না? ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক কান্ট্রি, যে ভারতবর্ষের জনগণের হাতে মেনলি পাওয়ারটা দিয়ে দেওয়া হবে। এখন যেমন ব্রিটিশ শাসন করছে, আমরা তো আছি কোথায়? আমরা আছি 20 আগস্ট 1917-এ। ঠিক আছে, এখন তো ব্রিটিশ শাসন করছে, তো তখন তো ভারতবর্ষের জনগণের হাতে কোনো পাওয়ার নেই। তো ব্রিটিশ বলছে প্রথম বিশ্বযুদ্ধের পরে আমরা পাওয়ারটাকে ট্রান্সফার করে দেবো ভারতবর্ষের জনগণের হাতে। তখন ভারতবর্ষের লোকেরাই ওদের গভর্নমেন্ট ঠিক করবে, এবং পছন্দ না হলে আবার ভোট ডেকে গভর্নমেন্টকে চেঞ্জ করে দেবে। ওকে, এটা ছিল রেসপন্সিবল গভর্নমেন্ট। এটুকু কি বোঝা গেছে? বোঝা গেলে থামস আপ দাও যে স্যার রেসপন্সিবল গভর্নমেন্টটা কি। ওকে, এবার দেখো, এই কথাটা তোমার এখন শুনে মনে হচ্ছে যে এটা খুবই হালকা একটা ব্যাপার, কি আছে এতে আবার? কিন্তু এই এই অফারটা, এই ঘোষণাটা তখনকার মানুষদের কাছে, মনে করো তুমি তখন একটা মানুষ, ঠিক আছে, তখনকার মানুষ যখন তোমার কোনো স্বাধীনতা নেই, তোমার কোনো ইচ্ছা অনিচ্ছা কিছু নেই, ব্রিটিশ নিজের মতো করে দেশ শাসন করবে, ওরা যা বলবে তোমাকে শুনতে হবে। ওকে, ওরা যদি বলে ভাই চাকরি দেবো না, তো চাকরি দেবো না। তুমি গিয়ে পিএসসির সামনে আন্দোলন করবে, তুমি গিয়ে পিআরবির সামনে আন্দোলন করবে, কোনো লাভ নেই। মানে তোমার অধিকার শোনা হবে না, এরকম একটা কন্ডিশন, এরকম একটা সময়। ঠিক আছে, সেখানে ব্রিটিশ যখন এটা বলছে যে এবার তোমাদেরও অধিকার দেয়া হবে, তো তখনকার মানুষ কিন্তু এটা লুপে নেওয়ার চেষ্টা করবে যে ফাইনালি আমরা একটু বাঁচার মতো করে বাঁচতে পারবো, নিজেদের ইচ্ছা অনিচ্ছা করে, ইচ্ছা অনিচ্ছার উপর দেশটা টিকে থাকবে। ঠিক আছে, এই দেশের উপর আমাদেরও কিছু ইচ্ছা অনিচ্ছার দাম থাকবে। তো মানুষ এটা খুবই খুশি হয়েছিল। ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? এখানে একটা সমস্যা হলো যে এটা তো বলা হয়েছে যে আহ, এটা কি, এটা হোয়াট কনসেপ্টটা ক্লিয়ার হলো যে রেসপন্সিবল গভর্নমেন্ট কি, কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার এখনো পর্যন্ত হয়নি যে এটা কখন কখন আমাদেরকে দেয়া হবে। এটা কিন্তু কোথাও বলা ছিল না ঘোষণাপত্রে। রেসপন্সিবল গভর্নমেন্টটা কি সেটা বলা ছিল, ঠিক আছে, যে ভাই রেসপন্সিবল গভর্নমেন্ট বলতে গেলে এরকম একটা যে গভর্নমেন্ট হবে, গভর্নমেন্টের ক্ষমতায় যে আসবে তাকে মানুষরা চুজ করতে পারবে, ওকে প্রয়োজন পড়লে চেঞ্জও করতে পারবে ভোটের দ্বারা। কিন্তু এটা কখন থেকে শুরু হবে এটা কিন্তু কোনো জায়গায় মেনশন ছিল না। এবার তোমরা জানো ঘোষণাপত্র মানে কি, ধরো মনে করো আজকের আমাদের মিডিয়ার সাথে আমাদের সিএম এর একটা মিটিং হলো, তারপরে তুমি দেখবে ফেসবুকে বা নিউজ পেপারে দেখবে এরকম বড় করে টাইটেল দিয়ে এই মিটিং এ কি কি আলোচনা হয়েছে সেটা পয়েন্ট ওয়াইজ এরকম করে বলা থাকে। তো এটা ঘোষণাপত্র। এরকম ভাবে এই যে আগস্ট আগস্ট ডিক্লারেশন, আগস্ট ঘোষণাপত্র, এরকম ভাবে একটা পরের দিন যখন নিউজ পেপারে বেরোলো, এখানে কোথাও বলা ছিল না কখন থেকে এই রেসপন্সিবল গভর্নমেন্ট কাজ করবে, কোথাও বলা ছিল না।
তাহলে মানুষ এখানে কি হলো, মানুষ এখানে একটা ধোঁয়াশার মধ্যে কিন্তু চলে গেল, যে কখন দেওয়া হবে এটা কিন্তু ঠিক নেই। ঠিক আছে, তো এটা নিয়েও মানুষ মানে তারপরে অনেক অশান্তি দেখা দেয়। তো ফাইনালি আমরা এবারে আমাদের টাইম লাইনটা পড়বো, যে স্যার কি আমরা দেখলাম যে আমাদের 1917 সালে মেনলি ভারতের সেলফ গভর্নমেন্ট, আগে তো সেলফ গভর্নমেন্ট হতে হবে, তারপরে তো তুমি সংবিধান রচনা করবে, তাই না? যদি গভর্নমেন্টটাই তোমার না থাকে তুমি কনস্টিটিউশন কিভাবে রচনা করবে? তাই কনস্টিটিউশন আমাদের রচনা করতে হলে, সংবিধানের বইটা লিখতে হলে আগে তো দেশটা আমার হতে হবে। তো আগে লড়াই হচ্ছে যে দেশটা আমার কি করে করব, তারপরে দেশটা আমি কিভাবে চালাবো তার জন্য কি সংবিধান হবে সেটা পরের ভাবনা। ঠিক আছে, তো 1917 থেকে আমাদের কিন্তু জার্নিটা শুরু হয়েছিল, সেলফ গভর্নমেন্টের জার্নিটা শুরু হয়েছিল। ঠিক আছে, আমাদের অবজেক্টটা কি? স্বায়ত্ত শাসন, মানে কি নিজেরা শাসন করব। এবার এর মাঝে অনেকগুলো অনেকগুলো ঘটনা ঘটে, সেগুলো আমরা এক এক করে পড়বো। ঠিক আছে, দেখো এর মাঝে আমাদের অনেকগুলো ঘটনা ঘটে, সেগুলো আমরা এক এক করে পড়বো। আচ্ছা, রেসপন্সিবল গভর্নমেন্ট কি এটা বোঝা গেছে প্রত্যেকের কাছে? এবার তার আগে আমি বলি, এখানে আমরা ফার্স্ট আমাদের যেটা আছে, ফার্স্ট আমাদের যে পয়েন্টটা আমাদের পড়তে হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এটা কেউ বলতে পারবে এই এই আইনের অপর নাম কি? কেউ বলতে পারবে? 1919 সালের ভারত শাসন মানে 1919 সালের ভারত শাসন আইনকে কি বলা হয়? ওই স্যার মন্টেগু চেমসফোর্ড এরকম কি একটা ছিল না? মন্টেগু চেমসফোর্ড। এবার দেখো 1917 সালে কেন আগস্ট ডিক্লারেশনটা করা হয়েছিল? কারণ বলবে স্যার 1914 থেকে 1918 পর্যন্ত আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলেছিল। তাহলে 18তে এসে কি হলো, আমার ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল 18তে এসে, তাই না? ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল। এবার 1919 সালে মন্টেগু চেমসফোর্ড, মন্টেগু আর চেমসফোর্ড এর মধ্যে এম ফর মন্টেগু। মন্টেগু কে ছিল? মন্টেগু ছিল, আমরা মডার্ন হিস্ট্রিতে পড়বো, সেক্রেটারি অফ স্টেট, যে বসতো ব্রিটিশ মানে ব্রিটেনে। আর চেমসফোর্ড ছিল গভর্নর, যে বসতো ভারতে। এরা দুজন মিলে একটা আইন পাস করলো মিডিয়া ডেকে, সেই আইনটাকে হলো 1919 সালে গভর্নমেন্ট অফ মানে মন্টেগু চেমসফোর্ড আইন। ঠিক আছে, এখানে কিছু জিনিস বলা হলো। কি বলা হলো? ফার্স্ট বলা হলো যে দেখো ধীরে ধীরে কি হচ্ছে, 1917 সালে ব্রিটিশ ভারতে সাপোর্ট পাওয়ার জন্য যে অফারটা দিয়েছিল, ঠিক আছে, সেই অফারটা কি? ভাই তোমাদের নিজস্ব গভর্নমেন্ট হবে। তাহলে 18 সালে যখন বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, এবার তো ব্রিটিশদের ধীরে ধীরে কিছু না কিছু আস্তে 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 এগোতে হবে, যে ভারতবর্ষের হাতে কিভাবে ওদের ক্ষমতাটা ছেড়ে দেওয়া যায়। তো তার মধ্যে প্রথম স্টেপ ছিল কি? এই আইনটা। এই আইনে কি কি বলা হয়? এই আইনে বলা হয় যে ভাইসরয়ের, আমাদের যে ভাইসরয় ছিল, এক ভাইসরয় না ভাই মানে মনে করো ভাইসরয় মানে এখন মনে করো তুমি সিএম। এবার সিএম যখন কোনো মিটিং করে তুমি দেখবে সিএম এখানে বসলো, একটা এরকম টেবিল থাকে, এখানে বসে তোমার চিফ সেক্রেটারি সিএস, আমাদের যে পুরো অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, বিডিও, বাকি তার নিচে যারা যারা অফিসার আছে, প্রত্যেক অফিসারের হেডকে এই চিফ সেক্রেটারি। ঠিক আছে, আর এখানে কে বসে? এখানে দেখবে তোমরা বসে একজন আইপিএস, যিনি হলো পুলিশদের হেড, ডিজি, ডিরেক্টর জেনারেল। ঠিক আছে, তারপরে এখানে অন্যান্য ডিপার্টমেন্টের হেডরা বসে। তো এরা হলো এক্সিকিউটিভ মেম্বার, মানে কি মুখ্যমন্ত্রী কিভাবে দেশটা শাসন করবে সেই কাজগুলো এনারা ইমপ্লিমেন্ট করে বাস্তবায়ন করবে। মুখ্যমন্ত্রী বলল যুবসাথী প্রকল্প শুরু হবে, এবার চিফ সেক্রেটারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলল যে এইভাবে প্রকল্পটা হবে, এইভাবে ফর্ম ফিল আপ হবে, এইভাবে এই ডকুমেন্টস নেওয়া হবে, এত থেকে এতদিন চলবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করলো? এসডিও কে বলে দিল, এসডিও কি করলো? বিডিও কে বলে দিল। তাহলে অ্যাকচুয়ালি কাজটা কে করছে? কাজটা যারা করে তাদেরকে বলা হয় এক্সিকিউটিভ অফিসার, ঠিক আছে, বা এক্সিকিউটিভ মেম্বার। তো এরকম ভাইসরয়েরও অনেকগুলো এক্সিকিউটিভ মেম্বার ছিল। ঠিক আছে, এবার আস্তে আস্তে তো আমরা ভারতবর্ষকে স্বাধীনতা দেব না,
তো ইন্ডিয়ানদেরকে তো কিভাবে দেশ চালাবে ইন্ডিয়ানরা সেটা তো শেখাতে হবে ইন্ডিয়ানদেরকে। ওরা তো এখনো কিছুই জানে না। ঠিক আছে? তো বলল যে ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল সেখানে আগে কি ছিল, ইন্ডিয়ান ছিল একজন, এখন একজন থেকে বাড়িয়ে ৩ জন করা হলো। ঠিক আছে? ভারতীয়রা খুশি যে হ্যাঁ ব্রিটিশ সরকার যেটা বলেছিল ১৭ সালে কিছু না কিছু হচ্ছে, আস্তে আস্তে ভারতীয়দের মানে প্রাধান্য বাড়ছে। ঠিক আছে? ২ নম্বর কি, ২ নম্বর একটাই করা হলো, কি করা হলো, ভারতীয়দেরকে ইন্ডিয়ান্সদেরকে ধীরে ধীরে ইম্পর্টেন্ট যে কমিটি গুলো ছিল না ব্রিটিশদের, সেখানে এন্ট্রি দিতে লাগলো। সেরকম একটা ইম্পর্টেন্স কমিটি কি, যেমন হলো ফাইন্যান্স কমিটি। ঠিক আছে? যে বাজেট কি করে পেশ হবে, ঠিক আছে, আহ লোকেদের কিভাবে স্যালারি দেওয়া হবে, মানে আস্তে আস্তে ইন্ডিয়ান্সদেরকে এর মধ্যে আনা হচ্ছে কেন, কেননা ইন্ডিয়ান্সদেরকে শেখানো হচ্ছে দেশটা কিভাবে চলে। তো যখন শেখানো হয়ে যাবে তখন আমরা ওদেরকে সেলফ গভর্নমেন্ট করে দেবো, ওদের গভর্নমেন্ট ওদের, আমরা দেশ ছেড়ে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, ৩ নম্বর কি, ৩ নম্বর এখানে তোমার আছে, ঠিক আছে, ৩ নম্বর আছে আমাদের যে, দেখো এখন কি হচ্ছে, এখন ভারতের পুরো যে ভারতবর্ষটা আছে না, তার মধ্যে ভারতবর্ষ পুরোটা পিএম শাসন করছে, কিন্তু আবার কিছু কিছু ক্ষমতা স্টেটেরও আছে, তাই না? তো এদেরকে এই স্টেট গুলোকে আগে বলা হতো প্রভিন্স মানে বা প্রদেশ, এখন যেটা তুমি বলছো রাজ্য, আগে বলা হতো প্রদেশ। বাকি সব একই, শুধু নামটা আলাদা। ঠিক আছে? তো কি হলো, বললো যে প্রদেশগুলিতে নিজস্ব ভারতীয় শাসন শুরু হোক, শাসন স্টার্ট হবে। ঠিক আছে? পুরো ইন্ডিয়াকে কিন্তু ছাড়লো না, হুট করে পুরো ইন্ডিয়াকে ছেড়ে দিল না, বলল প্রত্যেকটা যে প্রদেশ আছে না, এক একটা প্রদেশে এক একজন ভারতীয় লোকের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হোক, ও ওর মতো ওই ছোট অঞ্চলটা চালাবে। সেই হয় না, মনে করো আহ মনে করো তোমার বাবার একটা বিরাট বড় কোম্পানি আছে, তো বাবা যখন তোমাকে পুরো কোম্পানির দায়িত্বটা দেওয়ার কথা ভাববে যে আজ থেকে 10 বছর পরে আমার ছেলের হাতে আমি দায়িত্বটা দিয়ে দেবো, তো উনি কি করবে, উনি বলবে এই এই কোম্পানির এইটুকু অংশ আগে তুই সামলাতো। ঠিক আছে? মানে কি, তোমাকে শিখতে দিল অ্যাকচুয়ালি, যে তুই আগে ছোটটা নিয়ে সামলা, যদি শিখে যাবে তখন আরেকটু বড় দেবো, তারপরে একদিন পুরোটা তোকে দিয়ে দেবো, এইভাবে। মানে ভারতীয়দের বললো তোমরা আগে ছোট ছোট প্রদেশগুলো সামলাও, ঠিক আছে, দেখো কি কি সমস্যা আসছে কি কি না আসছে, তারপরে তোমাদেরকে যখন শিখে যাবে তখন পুরো ভারতটা দিয়ে দেবো। ঠিক আছে? তো প্রদেশগুলি নিজস্ব ভারতীয়রা শাসন করবে। ৪ নম্বর কি, ৪ নম্বর হলো, এবারে ভারতীয়রা যখন প্রদেশগুলিতে শাসন করবে, ওই যে শুধু তো মন্ত্রীরা শাসন করতে পারবে না, মন্ত্রীদের কাছে অফিসাররা থাকতে হবে, তার জন্য অফিসারদের তো নিয়োগ করতে হবে। তো ওই জন্য পাবলিক সার্ভিস, এবার অফিসারদের নিয়োগ কারা করবে, কোন একটা কমিশন করতে হবে তো, যে ওদের পরীক্ষা নেবে, তার জন্য পাবলিক সার্ভিস কমিশনকে এস্টাবলিশ করা হলো। ঠিক আছে? পাবলিক সার্ভিস কমিশনকে সেট আপ করা হলো। ঠিক আছে? যাতে আস্তে 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 ভারতীয়দের রিক্রুট করতে পারে, পরীক্ষা নিয়ে ওদেরকে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ঢোকাতে পারে। ওকে, বোঝা গেছে আমাদের গভর্নমেন্ট 1919 সালে ভারত শাসন আইনে কি বলা হতো, সরি মন্টেগু চেমসফোর্ড আইনে কি বলা হয়েছিল, এটা বোঝা গেছে। ক্লাস ভালো লাগছে, আমি কিন্তু যতটা পারছি তোমাদের স্টোরি আকারে বলার চেষ্টা করছি, যাতে তোমাদের বাস্তবের সাথে রিলেট করতে পারো, নইলে কিন্তু মানে পড়বে একদিক থেকে ভুলে যাবে। ওকে, তাহলে আমাদের 1917 থেকে যে সেলফ গভর্নমেন্টের মানে হ্যান্ড ওভার করার উদ্যোগটা শুরু হয়েছিল, ফার্স্ট স্টেপ দেখলাম গভর্নমেন্ট মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট 1919টা কি কি বলা হয়েছিল, 1919 ঠিক আছে? তো এবার আমরা একটু আগিয়ে গেলাম, এবারে দেখব এই 1919 সালে যেগুলি বলা হয়েছিল না, এই যেমন দেখো 1, 2, 3, 4, আমি প্রথমে কি বলেছিলাম, যে এগুলি অ্যাকচুয়ালি ভারতীয়দেরকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে, যে তোমরা শেখো
এবং তোমরা দেশটা চালাতে পারবে কিনা আমরা সেটা দেখবো, তোমরা শিখতে পারছো কিনা। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভারতীয়দেরকে ধরতে গেলে ইনডাইরেক্টলি ওদেরকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে। তো তার কারণে ওই 1919 সালে বলা হয়েছিল আজ থেকে প্রায় 10 বছর পরে 1929-এ আমরা একটা কমিশন পাঠাবো। সেই কমিশন দেখবে তোমরা কতটা কি শিখতে পারলে, তোমরা আদৌ মানে ভারতবর্ষকে চালাতে পারবে কিনা তার একটা ভেরিফাই করে দেখবে। ওই যে হয়েছিল না, প্রত্যেকটা প্রদেশে এক একজনকে দায়িত্ব দিয়েছিল, তো 10 বছর পরে এসে দেখবে প্রদেশগুলো আলটিমেট উন্নতি হলো নাকি আরো অধঃপতন হয়ে গেছে। যদি অধঃপতন হয় তাহলে ভাববে যে ভাই ভারতীয়রা পারবে না চালাতে। তো এই জন্য 10 বছর ওদেরকে টাইম দিল। 1919 সালে যে একটা হলো সেখানে বলা হলো 10 বছর পরে আমরা একটা কমিশন পাঠাবো। কি কমিশন? সেই কমিশনের নাম হবে সাইমন কমিশন। ওকে, সাইমন কমিশন। আশা করি তোমরা সবাই নামটা শুনেছিলে। এবার এটা পাঠানোর কথা কখন? এটা পাঠানোর কথা তোমার 1929-এ, কিন্তু এ চলে এসেছিল কবে? কিন্তু এ চলে এসেছিল 1927-এ। ব্যাটা ভারতে চলে এসেছিল, 2 বছর আগেই চলে এসেছিল। ঠিক আছে, ওকে। তো চলে আসার পরে সাইমন কমিশন যখন ভারতে আসলো, এর এক কিছু খাস বাত আছে, কিছু মানে গুরুত্বপূর্ণ এখানে ব্যাপার আছে যে এখানে। এবার দেখো ভালো করে শোনো। মনে করো তোমাকে একটা ট্রেনিং দেওয়ানো হচ্ছে, তুমি চাকরি পেলে, তুমি ট্রেনিং সেন্টার ট্রেনিং নিচ্ছ। ঠিক আছে, তারপরে আহ, যখন তুমি শেষ শেষ দিনকে তোমার যখন কি ট্রেনিং নিলে তার জন্য একটা এক্সাম হবে, সেই এক্সামটা তোমাকে কোয়ালিফাই করতে হয়। ঠিক আছে, তখন বলা হয় যে ইউ আর অ্যান অফিসার, তুমি একজন অফিসার হতে পেরেছো, এবার তোমাকে পোস্টেড করে দেওয়া হবে। এবারে মনে করো এই ট্রেনিং নেওয়ার পরে তুমি যখন এক্সামটা দিলে, তোমার খাতা চেক করার জন্য এমন একজনকে আনা হলো যে তোমার এনিমি। তাহলে সে কি তোমাকে কোনোদিন পাস করাবে? বলবে স্যার কোনোদিন পাস করাবে না, এ তো আমাকে ডাহা ফেল করাবে, এ তো আমার শত্রু। ঠিক আছে, তুমি কি চাইবে? যে নিরপেক্ষ কাউকে রাখা হোক, যিনি আমাকে চেনে না আমি তাকে চিনি না, বা আমার কোনো পরিচিত কাউকে রাখা হোক, যাতে অন্তত আমার ফেভারে উত্তরটা আসে, আমার ফেভারে খাতাটা চেক করে, তাই না? তো এখানে সাইমন কমিশনের কি হয়েছিল, যে 7 জন মেম্বার ছিল, অল আর ব্রিটিশ। 7 জন সবাই ব্রিটিশ ছিল। এখানে 7 জনের মধ্যে একজনও কেউ ইন্ডিয়ান বা ব্রিটিশ ছাড়া অন্য কেউ ছিল না, যে নিরপেক্ষভাবে ব্যাপারটা দেখবে। এবারে 7 জন যদি ব্রিটিশ থাকে, ওরা কি বলবে? যতই ভালো তুমি দেশটা চালাও না কেন, বলবে না না, মোটেই ভালো চলছে না, ফেলিওর ফেলিওর, প্রত্যেকটাই ফেলিওর, এরা দেশ চালাতে পারবে না, এরকম কিছু একটা রিপোর্ট দেবে, তাই না? ওই জন্য ভারতীয়রা এই সাইমন কমিশনকে অ্যাকসেপ্ট করেনি, আর নাম দিয়েছিল গো ব্যাক সাইমন। সাইমন তুমি ফিরে যাও। ওকে, এবং এখানে আমাদের কি হয়, এখানেই আমাদের এই গো ব্যাক সাইমনের যখন ডাক দেয়, এই ভিড়ের মধ্যে লালা লাজপত রায়, ইনি লাঠির আঘাতে, পুলিশের লাঠির আঘাতে ইনি মারা যায়। ঠিক আছে, তো এটা আমরা মডার্ন হিস্ট্রিতে পড়বো। গো ব্যাক সাইমন বলে এখানে ওনার বিরোধিতা করা হয়েছিল এই কমিশনকে, যে আমরা তোমাকে মানি না। এবারে সে যাই হোক, আমাদের সাইমন কমিশন এসেছিল 1927-এ। আসার পরে 3 বছর পরে 1930-এ একটা রিপোর্ট পেশ করে, একটা রিপোর্ট দেয়। ও সবকিছু খতিয়ে দেখলো, যে যেখানে যেখানে ভারতবর্ষকে কাজে লাগানো হয়েছে, ভারতবর্ষের লোকেদেরকে, দেখি তারা কিভাবে কাজ করেছে। তো একটা মোটামুটি বেশ একটা ইলিগাল রিপোর্ট যত্ন করে সুন্দর করে একদম 1930 সালে 3 বছর ভেরিফাই করার পরে পেশ করেছে। এবার দেখো তোমাদের এই রিপোর্টটা দেখাচ্ছি। রিপোর্টটা হলো এই। ঠিক আছে, ও একটা রিপোর্ট এখানে দিয়েছে। ঠিক আছে, নিশ্চয়ই এর সাথেই আমরা তুলনা করবো রিপোর্টটা। ঠিক আছে, সাইমন কমিশন যদি ভেড়া হয় তো রিপোর্টটা ওই নিচেরটা। ঠিক আছে, তো এটাই হলো সেই রিপোর্ট। কেননা ও তো কখনো ভারতবর্ষদের হয়ে ও তো রিপোর্ট পেশ করবে না, তাই না? তো আমাদের রিপোর্ট ছিল এটাই।
ঠিক আছে, যেটা সাইমন কমিশন, এটাই হলো কি, এটাই হলো সাইমন কমিশন। ওকে, মে 1930 একটা রিপোর্ট পেশ করে। ঠিক আছে, এবারে এই রিপোর্টটা নিয়ে পর্যবেক্ষণ করতে বসেছে। গোল টেবিল বৈঠক হয়েছিল, রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল। ঠিক আছে, কভার হয়েছিল 3 বার। ঠিক আছে, এই রিপোর্টটা নিয়ে 3 বার গোল টেবিল বৈঠক হয়েছিল। ঠিক আছে, ওখানে গান্ধীজিও পার্টিসিপেট করেছিল, আম্বেদকরও করেছিল। যাই হোক, ভারত মানে ব্রিটিশরা ওই রিপোর্ট, ভারতবর্ষ বলছে এই রিপোর্টই ভুল। ঠিক আছে, আহ, আর ব্রিটিশরা বলছে না, এটা তো কমিশন দিয়েছে মানে আমাদেরকে বিচার করতে হবে। তো এরকম 1930 থেকে 1932 মোট 3টে রাউন্ড টেবিল কনফারেন্স চলেছে। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল লন্ডনে। আচ্ছা, এগুলো সব অ্যাকচুয়ালি কি হচ্ছে? এগুলো সব কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের ভারতবর্ষকে ধীরে ধীরে সেলফ গভর্নমেন্ট করতে হবে। তাহলে আমরা দেখলাম যে কি হলো। স্যার, 1917 সালে উদ্যোগ নেওয়া হলো যে ভারতবর্ষকে এবারে আগস্ট ডিক্লারেশনে ভারতবর্ষকে সেলফ গভর্নমেন্ট করা হবে, নিজস্ব স্বায়ত্তশাসন দেওয়া হবে। তার জন্য গভর্নমেন্ট অ্যাক্ট, ইন্ডিয়া অ্যাক্ট 1919 ঘোষণা করা হলো। তারপরে সাইমন কমিশন এলো। তারপরে সাইমন কমিশনের দেওয়া রিপোর্টের ভিত্তিতে 3 বার রাউন্ড টেবিল বৈঠক হলো। ওকে, তাহলে আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি 1932-তে। এই পর্যন্ত কি বোঝা গেছে টাইম লাইনটা? আমরা ধীরে 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 কিভাবে নিজস্ব গভর্নমেন্ট তৈরি করার দিকে এগোচ্ছি, বলো। আমরা এখন আছি 1932-এ, বোঝা গেছে? ওকে, জটিল লাগছে কি? ইন্টারেস্টিং লাগছে? চলো, এবারে কি হলো। বিশেষ করে যারা নতুন আছে, মানে যারা এই প্রথমবার পলিটি পড়ছো, তারা যদি সমস্যা হয় বলবে। আই থিঙ্ক প্রথমবার পড়ছো পাপিয়া, রুকসানা, রুমাইয়া, শাবনূর, তোমরা সুতীর্থ, তোমরা প্রথমবার পড়ছো বোধ হয়, মেবি। তো রিম্পা, যদি তোমাদের সমস্যা হয় বলবে আমাকে। তো এবারে দেখছি, এই যে তাহলে শুরু হয়েছিল কবে থেকে? শুরু হয়েছিল স্যার আমাদের 1917 থেকে। আর আমরা এখন আছি কোথায়? 1932-এ। এর মধ্যে 3টে অ্যাক্টিভিটি, মেন মেন অ্যাক্টিভিটি হয়েছে। ঠিক আছে, এর মধ্যে কিছু ভারত অ্যাকসেপ্ট করেছে, কিছু ভারত অ্যাকসেপ্ট করেনি। ঠিক আছে, 1932-এর আগে যখন রাউন্ড টেবিল বৈঠক হচ্ছিল, তখন এই রাউন্ড টেবিল বৈঠকে আরো একটা, এই সময় ভারতে একটা কি হয়, ভারতে লখনৌতে, লখনৌতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেস, যে ওরা প্রতি বছর বিভিন্ন জায়গায় অধিবেশন করে, সেরকম লখনৌতে একটা অধিবেশন ওদের হয়েছিল 1928-এ। ঠিক আছে, সেখানে মতিলাল নেহেরু, ঠিক আছে, মতিলাল নেহেরু, এটা কিন্তু জওহরলাল নেহেরু নয়, মতিলাল নেহেরু, ইনি একটা রিপোর্ট পেশ করেছিল। ভালো করে শুনবেন, এখান থেকে কিন্তু এই রিপোর্টে একটা গুরুত্ব আছে। এই রিপোর্টে কি বলা হয়েছিল? যে দেখো, ওদিকে তো ব্রিটিশ ব্যবস্থা করছে আমাদের হাতে স্বাধীনতাটা ফিরিয়ে দেওয়ার জন্য, তাই আমি না একটা রিপোর্ট রেডি করেছি। যখন আমরা পূর্ণ স্বাধীন হয়ে যাব, আমরা কি কি জিনিস মানবো, কি কি জিনিস মানবো না। এর মধ্যে ছিল ডোমিনিয়ন স্ট্যাটাস, এটা আমি বলবো যে এটা আমরা মানবো না, ব্রিটিশ যদি আমাদেরকে বলে এটা আমরা মানবো না, বলছি এটা আমি কি। তারপরে আমাদের ভারতবর্ষে প্রত্যেক লোকেদের কিছু মৌলিক অধিকার দিতে হবে, লোকেরা যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে। বাই ক্যামেরাল লেজিসলেচার, বাই ক্যামেরাল লেজিসলেচার মানে কি? দ্বৈত শাসন, মানে রাজ্যে থাকবে বিধানসভা, আর আমাদের কেন্দ্রে থাকবে লোকসভা বা সাংসদ। ঠিক আছে, ঠিক আছে, যাতে রাজ্যেরও কিছু পাওয়ার থাকে, সেন্ট্রালেরও কিছু পাওয়ার থাকে। ঠিক আছে, নো সেপারেট ইলেক্টরেট, মানে আমরা হিন্দু মুসলিম আলাদা আলাদা করে এভাবে ইলেকশন করব না। এটা এসব করলে দেশ নষ্ট হয়ে যাবে, এরকম কিছু রিপোর্ট দেয়। তো আমরা এটা বলতে পারি যে আমাদের দেশে, এটা খুব পরীক্ষায় পড়ে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের, ভারতীয় সংবিধানের সর্বপ্রথম ধারণা, সর্বপ্রথম ধারণা কে দিয়েছিল? দিয়েছিল নেহেরু রিপোর্ট থেকে মতিলাল নেহেরু 1928 সালে। ক্লিয়ার? বোঝা গেছে এটা? আগে থেকে উনি ভেবেছিল যে যদি যখন আমরা স্বাধীনতা পাবো, আমাদের সংবিধানটা এই ভাবে হবে। ঠিক আছে,
একটা বেসিক ধারণা দিয়েছিল। এটা কিন্তু অফিসিয়ালি নয়, এটা আনঅফিসিয়ালি। ওকে, তো আমরা চলো আবার আবার আমরা ব্যাকে যাই। তাহলে আমরা কোথায় আছি? 32-এ। এবারে আমাদের কাছে 32-এর পরে আমরা দেখব 1934-এ একটা হয়েছিল, একটা ঘটনা ঘটেছিল। 1934-এ এম এন রয়, মানবেন্দ্রনাথ রয়, ঠিক আছে, নামটা মনে রাখবে। মানবেন্দ্রনাথ রায়, ইনি আমাদের সর্বপ্রথম সর্বপ্রথম বলেছিলেন কি, যে সংবিধান রচনা করার জন্য আমাদের একটি গণপরিষদ থাকা উচিত। তাহলে গণপরিষদের ধারণা প্রথমে কে দেয়? প্রথমে দেয় এম এন রয়। ঠিক আছে, যে সংবিধান তৈরি করার জন্য আমাদের একটা গণপরিষদ থাকা উচিত, যেখানে প্রত্যেক জায়গা থেকে লোক আসবে, মানে পার্লামেন্টের মতো, সেখানে বসা হবে। তারপরে সবার রায় নিয়ে, সবার ভোটাভুটির মাধ্যমে সংবিধানটা রচনা করা হবে। মানে একটা গণপরিষদ এখানে থাকতে হবে। গণপরিষদ মানে কি? একটা মিটিং হল। ঠিক আছে, তাহলে গণপরিষদের ফার্স্ট আইডিয়া কে দেয়? এম এন রয় দেয়। ঠিক আছে, বোঝা গেছে? চলো, আচ্ছা, এবং তার আগে আমি বলে নিই যে এরপরে কি হয়েছিল। এরপরে 1935-এ যখন এই গণপরিষদের আইডিয়াটা এম এন রয় দিল 1934-এ, ঠিক আছে, 34-এ যখন মানবেন্দ্রনাথ রয় এটা দিল 1934-এ, তখন 1935-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কি করলো? মানে জাতীয় কংগ্রেস কি করলো? এটা অফিসিয়ালি একদম সবার সিগনেচার নিয়ে একটা ডিম্যান্ড, একটা প্রেয়ার ব্রিটিশদের কাছে জমা করলো, যে আমাদের একটা গণপরিষদ আপনারা কিন্তু রাখবেন আপনাদের সিদ্ধান্তের মধ্যে। ওখানে আমরা আমাদের একটা গণপরিষদ গঠনের কথা কিন্তু আমরা দাবি করছি। গণপরিষদ একটা গঠন করতে হবে সংবিধান রচনা হওয়ার আগে। সেই গণপরিষদে আমরা সবাই বসবো, বসে সেখানে সংবিধানটা রচনা করব। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে সর্বপ্রথম সংবিধানের ধারণা কে দেয়, তখন বলবে মতিলাল নেহেরু, বা নেহেরু রিপোর্ট 1928 থেকে আমরা পাই। এবার সংবিধানটা রচনা করার জন্য যে গণপরিষদ তৈরি হবে, গণপরিষদের ধারণা কে দেয়? এনিওয়ান? সেটা হবে এম এন রয়। এম এন রয়, 1934। এবার এটা কি অফিসিয়ালি? নো স্যার, এটা আনঅফিসিয়ালি। ঠিক আছে, এম এন রয় দেয়, পুরোপুরি এটা আনঅফিসিয়ালি। ঠিক আছে, মনে করো এইভাবে যে উনি কোনো মিডিয়ার সাথে গিয়ে মিটিং করছিল, তো মিডিয়া জিজ্ঞেস করলো যে আপনি আপনি তো একটা বড় আইনজীবী, আপনি কিছু ভেবেছেন? উনি বললো, হ্যাঁ, আমার মনে হয় সংবিধান হওয়ার আগে না একটা গণপরিষদ হওয়া উচিত। ঠিক আছে, তো তারপরে ওই আইডিয়াটা যখন কংগ্রেস শুনলো, কংগ্রেস ওটা অফিসিয়ালি ডিমান্ড করলো যে ইয়েস, আমাদের একটা গণপরিষদ থাকা উচিত। ওকে, ক্লিয়ার? চলো, এবারে তারপরে তারপরে 1938-এ 1938-এ জওহরলাল নেহেরু উনি কি বলল? উনি বলল যে আমরা এই যে গণপরিষদটা আমরা ডিমান্ড করলাম, এখানে আরো একটা ডিমান্ড করে জওহরলাল নেহেরু। কি ডিমান্ড করে? যে এই যে গণপরিষদের ডিমান্ডটা আমরা করেছিলাম, এখানে সকলে অবশ্যই, অল মাস্ট বি ইন্ডিয়ান। এই গণপরিষদে সকলে অবশ্যই ইন্ডিয়ান হবে, ভারতীয়র বাইরে অন্য কোনো মেম্বার থাকবে না। ওকে, তাহলে আবার বলছি, 1934-এ প্রথম মানবেন্দ্রনাথ বলেছিল আমাদের একটা গণপরিষদ থাকতে হবে, যেটা একটা কাইন্ড অফ মিটিং হল, যেখানে বসে সবাই সংবিধানটা রচনা করবে। তারপরে অফিসিয়ালি ডিমান্ড করলো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1935-এ। এবং তারপরে 1938-এ জওহরলাল নেহেরু আরো একটা কি ডিমান্ড করলো, যে আমাদের অবশ্যই প্রত্যেকে, অল আর ইন্ডিয়ান, প্রত্যেকে কি হতে হবে? প্রত্যেকে আমাদের ইন্ডিয়ান হতে হবে।
ওই গণপরিষদের প্রত্যেকে যারা থাকবে সকলে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। ওকে, বোঝা গেছে এই তিনটে? তাহলে আমরা এখন আছি কোথায়? বলবে স্যার আমরা এখন আছি 1938-এ। ওকে, আমরা এখন আছি 1938-এ। এবারে 1935-এ যখন কংগ্রেস অফিসিয়ালি ডিমান্ড করলো, 1935-এ আরো একটা জিনিস ঘটে। এই যে আমরা দেখবো এবারে 1935-এ একটা আইন পাস হয়, যেমন একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 হয়েছিল, তেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 একটা আইন পাস হয়। ঠিক আছে, 1935। এই আইনটা কোথা থেকে পাস হয়? এই রাউন্ড টেবিল বৈঠক থেকে এই কনসেপ্টটা নেওয়া হয় যে 1935-এ আবার ব্রিটিশদের সাথে ভারতকে একবার বসা দরকার। তাহলে আমরা কিন্তু 1938 চলে গিয়েছিলাম। যেহেতু পঁয়ত্রিশে কংগ্রেসের ডিম্যান্ড ছাড়াও, 1935-এ কংগ্রেস যে ডিম্যান্ড করেছিল এই ঘটনাটা ছাড়াও এই ঘটনাটাও আছে, তাই আমরা আরো একবার 1935-এ ফিরে আসি। ঠিক আছে, দেখি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি কি বলেছিল। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে কি কি বলা হয়েছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এখানে অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু আমরা কেবল পড়ছি এখন কি আমাদের ভারতবর্ষ কিভাবে স্বায়ত্ত শাসন হয়ে উঠবে, মানে আমাদের গভর্নমেন্টটা আমাদের নিজস্ব হয়ে হবে, সেলফ গভর্নমেন্ট হবে। এর উপরে কি কি রায় দেওয়া হয়েছিল, কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আমরা কেবল সেগুলো পড়বো। এখানে বলেছিল যে প্রদেশকে প্রদেশকে স্বায়ত্ত শাসন দেওয়া হবে, মানে রাজ্যকে, ঠিক আছে, রাজ্য স্বায়ত্ত শাসন দেওয়া হবে। এবং তার জন্য এই এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, মনে রাখবে। এবং তার জন্য এবার শাসনটা কে করবে, তাই না? তখন কিন্তু অলরেডি আমাদের কাছে কটা পার্টি আছে? অনেকগুলো পার্টি আছে। মুসলিম লীগ বলে একটা পার্টি আছে। মানে তার মধ্যে অনেকগুলো পার্টির মধ্যে দুটো পার্টি কিন্তু সবচেয়ে মানে প্রধান ছিল, মুসলিম লীগ আর একজন ছিল কি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবারে কোন প্রদেশে কে শাসন করবে সেটাও তো দেখতে হবে, তাই না? তাহলে ভোটিং সিস্টেম আমাদের কিন্তু রাখতে হবে। যখন কোনো একটা রাজ্যকে আমরা বলবো ভাই এটা ভারতীয়রা শাসন করবে, এবং সেখানে এই দুটো পার্টির মধ্যে কে শাসন করবে সেটা তো আমাকে ডিসাইড করতে হবে। তার জন্য প্রদেশে কি হবে, প্রত্যেকটা রাজ্যে ছোট ছোট করে ভোটিং সিস্টেম হবে। এই লাইনটা মনে রাখবে, আমাদের আজকের লেকচারের শেষের দিকে এটা আবার আমরা ডিসকাস করব। 2 নম্বর কি, এবং সেই ভোটটা কারা দেবে? সেই ভোটটা তো ব্রিটিশরা, ওখানে যারা ব্রিটিশরা আছে দেবেই দেবে, প্লাস ওই এলাকার 10% ইন্ডিয়ান, যারা, যে ইন্ডিয়ানরা আগে টোটালি ভোট দেওয়ার অধিকার ছিল না, এবার বলছে ওই এলাকার 10% ইন্ডিয়ানরাও কিন্তু এই ভোট দিতে পারবে। মানে ইন্ডিয়ানদেরকে আস্তে আস্তে পূর্ণ নাগরিকত্বের সম্মান দিচ্ছে, যে ভাই তোমরাও ভোট দিতে পারবে। কিন্তু খেয়াল করে দেখো, বদমাইশরা পুরোপুরি না দিয়ে কেবল বলেছে 10% ইন্ডিয়ানরা ভোট দিতে পারবে। ওকে, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ অনেক কিছু বলা হয়েছিল। তার মধ্যে আমরা দেখলাম সেলফ গভর্নমেন্টের উদ্দেশ্যে কি কি বলেছে, কেবল এই দুটো পয়েন্ট বলা হয়েছিল। এই পর্যন্ত কি বোঝা গেছে? এনি ডাউট? ওকে, চলো। তাহলে এটা হলো 1935-এ। অলরেডি আমরা কি দেখে নিলাম, যে আমাদের 1938-এ 1938-এ কি হলো, 1938-এ আমাদের জওহরলাল নেহেরু বলল যে গণপরিষদটার ডিমান্ডটা আমরা করেছি, সেখানে কেবল মুসলিমরাই থাক, সরি, মুসলিম বলছি, কেবল ভারতীয়রাই থাকবে। সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, যেই হোক না কেন, আমার ভারতীয়রা থাকবে, ওখানে কোনো ইংরেজ লোক থাকবে না। ওকে, আর এটা গিয়ে অ্যাকসেপ্ট করা হয়েছিল কবে? এটা গিয়ে অ্যাকসেপ্ট করা হয়েছিল 1940-তে। 1940-তে এসেছিল আগস্ট অফার। ঠিক আছে, এই আগস্ট অফারে এটা কি হয়, অ্যাকসেপ্টেড করা হয় যে ঠিক আছে ভাই, আপনাদের গণপরিষদ তৈরি করে দেবো, এবং সেখানে কেবল ইন্ডিয়ানরাই থাকবে। ওকে, 1938-এ এটা বলা হয়েছিল, 1940-এ গিয়ে আগস্ট অফারে গিয়ে কি হয়, এটা অ্যাকসেপ্টেড হয়। ক্লিয়ার? বোঝা গেছে, ডিমান্ডটা অ্যাকসেপ্ট হয়। ওকে, চলো এবার আমরা তাহলে আগস্ট অফারটা দেখে নিই কি। এবার দেখো, এরপরে দুটো স্টেপ আর আমরা পড়তে হবে। আমরা মোটামুটি সেলফ গভর্নমেন্টের গায়ের কাছে চলে এসেছি। কোথায় গেলাম, কোথায় গেলাম, হ্যাঁ,
আগস্ট অফার, এরপরে কি আসে, এরপরে আসে 1942, এখানে আসে ক্রিস মিশন, সব আমরা পড়বো, ঠিক আছে। তারপরে আসে আমাদের মাউন্ট ব্যাট, সরি, ক্যাবিনেট মিশন, সেটা আমরা পরে পড়ছি। আগে আমরা দেখি 1940-এ কে এলো, আগস্ট অফার, আর 1942-এ কে এলো, ক্রিস মিশন, ঠিক আছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এবার দেখো, আগস্ট অফার যখন 1940-এ এলো, এবার কথা হলো আগস্ট অফারটা কি আর স্যার কেন এলো, ভালো করে শোনো। দেখো এখানে আমি বলেছি আগস্ট অফারটা কি। তখন ভাইসরয় ছিল লর্ড লিনলিথগো। আগস্ট অফারটা কবে আসে, 8ই আগস্ট 1940। এবার তোমরা হয়তো অনেকে বুঝতে ভাব মানে ভাববে যে স্যার আগস্ট অফার মানে কি। এটা কিন্তু মানে যে ব্রিটিশরা নাম দেয়নি, তখনকার নিউজ পেপারে এই যে লেকচারটা দিয়েছিল উনি মিডিয়াতে এসে, মিডিয়ারাই এটাই নাম দিয়েছে, যেটাকে আগস্ট অফার হয় না, সুন্দর করে হেডলাইন দিয়েছিল, সেটাকে আমরা হিস্ট্রিতে কপি পেস্ট করছি। ওকে, সেই টাইটেলটা। তো উনি কি বলেছিল, উনি দেখছিল, ব্রিটিশরা ভেবে দেখলো যে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, আমরা কোথায় আছি 1940, আর আমরা জানি কি 1939-এ কি হয়, ওয়ার্ল্ড ওয়ার 2 হচ্ছিল না, তাই না? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তাহলে দেখো প্রথম বিশ্বযুদ্ধের সময় কি অফার দিয়েছিল, বলবে স্যার প্রথম বিশ্বযুদ্ধের সময় আমার ভারতীয়দের সাপোর্ট পাওয়ার জন্য দিয়েছিল আগস্ট ডিক্লারেশন, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওদের আবার ভারতীয়দের সাপোর্ট দরকার, তখন দিচ্ছে আগস্ট অফার। কি বলছে, আর আরেকটা কারণ কি, ব্রিটেন চেয়েছিল যে ভারতের সমর্থন ও সহযোগিতা পেতে, ঠিক আছে। এই দুটো পাওয়ার জন্য, এবার দেখো তুমি যখন কারোর কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করবে, তোমাকে তো কিছু অফার দিতে হবে। তো ওদের অফার দেওয়ার পিছনের কারণ ছিল এইটা, ঠিক আছে। পিছনের কারণ ছিল কিন্তু এটা, ঠিক আছে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের সাপোর্ট লাগবে। তার জন্য কি কি অফার দিয়েছিল, বলেছিল যুদ্ধের শেষে আমরা তোমাদেরকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবো, ঠিক আছে। এবার দেখি ডোমিনিয়ন স্ট্যাটাসটা কি, ভালো করে দেখো। ডোমিনিয়ন স্ট্যাটাস কি, মনে করো, মনে করো আহ ইংরেজরা যেটা বলতে চাইছে যে ভাই ইন্ডিয়া, তোমরা স্বাধীনতা স্বাধীনতা চাইছো তো, আমরা তোমাদেরকে স্বাধীনতা দেব, কোনো সমস্যা নেই, দেব, তোমরা নিজেদের মতো স্বাধীনতা করবে, কিন্তু তোমাদের যাবতীয় যা রিপোর্ট বা যা পরিকল্পনা, সেটা কোনো ফিনান্স বিল হোক না কেন, মানে বাজেট হোক, যেমন আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, মনে করো বাজেট, তুমি কি বাজেট নির্ধারণ করবে, ঠিক আছে। মনে করো কোনো বড় সিদ্ধান্ত, ঠিক আছে, কোনো বড় সিদ্ধান্ত, মনে করো কোনো অ্যাক্ট পাস করবে, কোনো বিল পাস করবে, মোটামুটি তোমার শাসনের জন্য যাবতীয় যা কাজ করবে, তার আগে ব্রিটিশদের অনুমতি নিতে হবে। তুমি শাসন করবে, কিন্তু আমাদের আন্ডারে থেকে শাসন করবে। এখন কি হচ্ছে, এখন তুমি, এখন ব্রিটিশ বলছে ভাই এখন তোমরা কি, এখন তোমরা কেবল আমাদের আন্ডারে আছো, না শাসন করার সুযোগ পাচ্ছ, না নিজেদের মত দেওয়ার সুযোগ পাচ্ছ, আমরা যা বলছি তাই শুনছো। এবার আমরা কি করব, আমরা তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দেবো, কিন্তু আমাদের আন্ডারে থাকতে হবে, আমাদের আন্ডারে থাকতে হবে। এটাই হলো ডোমিনিয়ন স্ট্যাটাস। আর যেটা কারা অ্যাকসেপ্ট করেছিল, এটা তখনকার বাজারে এই ডোমিনিয়ন স্ট্যাটাসটা অস্ট্রেলিয়া, কানাডা, এই সমস্ত দেশগুলো এরা কিন্তু অ্যাকসেপ্ট করেছিল। তাই ব্রিটিশ ভেবেছিল ভারতীয়রাও অ্যাকসেপ্ট করবে, কিন্তু ভারতীয়রা এটাকে বলেছিল আমরা অ্যাকসেপ্ট করব না, ঠিক আছে। তাহলে বোঝা গেছে ডোমিনিয়ন স্ট্যাটাস কি, টার্ম, টার্মটা বোঝা গেছে পুরোপুরি, যে তুমি স্বাধীন হবে, কিন্তু আমার আন্ডারে থাকতে হবে তোমার, ঠিক আছে, আমার আন্ডারে থাকতে হবে। যেমন কি আমি যা বলবো তাই শুনতে হবে, সেই এলাকার দাদাদের মতো, ঠিক আছে, যে তুমি সব করবে, তুমি ইনকাম করবে, তুমি খাবে, কিন্তু আমার কথা শুনে চলতে হবে, ঠিক আছে। কোনো জায়গা জমি কেনার আগে এখানে পাড়ার দাদাকে বলতে হবে, দাদা, বস আমি একটু এই জায়গাটা কিনছি, আপনি এই 1 লাখ টাকা রাখুন, ঠিক আছে। এইরকম ভাবে মানে ব্রিটিশরাও চেয়েছিল যে
আমার আন্ডারে থাকতে হবে। ভারতীয়রা বলেছিল চলবে না। ঠিক আছে, নেক্সট। আর কি অফার দিয়েছিল? ভারতীয়দের নিয়ে একটি বিস্তৃত পরিষদ গঠন করা হবে। ঠিক আছে, এবার বুঝতে পারছো এইটা এইটা কোথায়, এই ডিমান্ডটা কে করেছিল? একটু একটু বলো তো দেখি, এনি আইডিয়া? এই ডিমান্ডটা কে করেছিল যে ভারতীয়দের নিয়ে একটা গণপরিষদ থাকতে করতে হবে? কবে করেছিল, কে করেছিল বলো? একটু আগে পড়েছি আমরা, বলিনি যে আগস্ট পরে ওটা অ্যাকসেপ্ট হয়েছিল? 1938-এ। বিজয়, উনিশশো মতিলাল আটত্রিশে নেহেরু। হ্যাঁ, 1938-এ জওহরলাল নেহেরু করেছিল। দেখো, এই যে আমি বলেছিলাম না, 1938-এ জওহরলাল নেহেরু করেছিল যে অল আর অল মাস্ট বি ইন্ডিয়ান। ঠিক আছে, প্রত্যেকে ইন্ডিয়ান হতে হবে 1938-এ। বোঝা গেছে? চলো নেক্সট, তাহলে এটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। আর কি বলছে দেখি? বলছে ভবিষ্যতে সংবিধান তৈরির বিষয়ে ভারতীয়দের মতামতও নেওয়া হবে। ঠিক আছে, এবার দেখো, তুমি বলবে স্যার এটাও তো ঠিক আছে, এটাও তো ঠিক আছে, ভারতীয়রা মেনে নেবে, কিন্তু ডোমিনিয়ন স্ট্যাটাসটা আমরা মানবো না, আর তাই এটা কি হয়, তাই এটা ফেলড হয়। তাই এই অফারটা ভারতীয়রা মানেনি, এটা ব্যর্থ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি দিয়েছিল, ডোমিনিয়ন স্ট্যাটাসের কারণে এটা ব্যর্থ হয়। এবার চলে আসি ক্রিপস মিশনে। এবার দেখো, তুমি সেই মানে ছোটবেলার গল্পটার কথা মনে করো, যখন তুমি স্কুলে যাবে না করছিলে, মা তোমাকে বললো চকলেট দেওয়া হবে, আজকে তোকে 2টো চকলেট দেবো চল। তুমি বলবে না আমি গেলাম না। তখন মা কি বলবে, ঠিক আছে তুই 3টে চকলেট নে, মানে অফারটা একটু বেশি করে দিল। ঠিক আছে, ব্রিটিশরাও ঠিক তেমন করলো। যখন দেখলো ডোমিনিয়ন স্ট্যাটাসটা মানবে না, তখন 1942-এ আবার কে এলো, আবার এলো 1942-এ এলো ক্রিপস মিশন। ঠিক আছে, কি নিয়ে এলো, এরকম একটা রিপোর্ট নিয়ে, একটা অফার নিয়ে এলো। ঠিক আছে, অফার, এই ব্যাগে করে একটা অফার নিয়ে এলো। ঠিক আছে, ওকে। এবার স্যার এটা কি অফার? এখানে উনি বললেন, কে এটা, এটা হলো 1 মিনিট। আচ্ছা, ইনি কেন এসেছিল, সেম কারণ কিন্তু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, জাপান প্রায় ভারতের সীমান্তে পৌঁছে গিয়েছিল, ব্রিটেনদের ভারতের সমর্থন চাই, ওই সেম যে কারণে আগস্ট আবার দিয়েছিল সেই কারণে। ঠিক আছে, আর তাই ভারতীয় নেতাদের রাজি করানোর জন্য এই মিশন পাঠানো হয়। ব্রিটেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠায় যে যাও তুমি ইন্ডিয়াতে যাও, গিয়ে ওদেরকে, ওরা তো আগস্ট অফারটা মানেনি, আরো কিছু অফার বাড়িয়ে ওদেরকে আবার একটা অফার দাও, যাতে ওরা মেনে নিয়ে আমাদেরকে সাপোর্ট করে। ঠিক আছে, মানে অফারের পর অফার আসছে শুধু। ঠিক আছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। নেক্সট দেখ, কারণ এনি হাউ ভারতীয়দের সমর্থন ওদের কিন্তু দরকার। ঠিক আছে, আর এখানে কি কি বলা হয়, এখানে কি কি বলে, বলে যুদ্ধর পরে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, নির্লজ্জ বেহায়া, আবার ডোমিনিয়ন স্ট্যাটাস কথা বলছে। তো ভারত বললো ভাই মানা হবে না। ঠিক আছে, এটা তো আগস্ট পরেও বলেছিল। তো তখন ক্রিস বললো থামো ভাই, এছাড়াও আরো অনেক কিছু আছে, তোমাদের গণপরিষদ দেওয়া হবে। তো বললো এটাও তো আগে বলেছিলে। বললো ঠিক আছে, এটা ভারতীয় বললো, এটা আমরা মানবো। কিন্তু এখানেই একটা সর্বনাশ করে দিল এই কথাটাতে। কি করে দিল, বলল যে যদি ভারতীয়, ভারতে অনেকগুলো তখন প্রদেশ ছিল। ঠিক আছে, যারা, এর মধ্যে যারা ভারতীয় সংবিধান মানতে চাইবে না, মনে করো এ এই এই 3জন ভারতীয় সংবিধান মানতে চাইছে না, তাহলে এই 3জন এরা আলাদা করে বেরিয়ে গিয়ে একটা রাজ্য তৈরি, একটা দেশ তৈরি করতে পারে। তো ভারতীয় লোকেরা বললো এ তো আরো ভয়ঙ্কর অফার রে ভাই, শালা ডোমিনিয়ন স্ট্যাটাস তোরা দিবি, এটা মানলাম না, আবার তোরা এখানে দেশ ভাগ করার আইডিয়া দিচ্ছিস, যে যারা মানবে না দেশ ছেড়ে বেরিয়ে যেতে পারে। বললো এ মানা হবে না। বললো বোঝা গেছে কি, বোঝা গেছে? এটা ইনডাইরেক্টলি, এটা ইনডাইরেক্টলি কার মানে কিসের ইঙ্গিত দিয়েছিল, এটা ইনডাইরেক্টলি পাকিস্তান গঠনের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু আহাম্মক বুদ্ধু পাকিস্তানিরাও এটা বুঝতে পারেনি। ওরা ভেবেছিল পাকিস্তানকেও ভাগ করার চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, মানে
বুদ্ধু লেভেল 1 আর কি, ওরাও কিন্তু এটা মানে মানেনি আর কি। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভাবছে এটা আমরা মানবো না, এই পাকিস্তানও কেন এটা মানছে না? পাকিস্তান ভয় পাচ্ছে এটা মানলে তো আমাদের দেশ আলাদা হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো পাকিস্তানও ওটা ভয়ে মানেনি, ভারতীয়রা তো মানেনি, যারা পাকিস্তান পাকিস্তান করে লাফাচ্ছিল তারাও ওটা মানেনি, ঠিক আছে? আর কি বলেছিল? অন্তর্বর্তীকালীন সরকার। এবার এই অন্তর্বর্তীকালীন সরকার কথাটার মানে কি? অন্তর্বর্তীকালীন সরকার, এটার ইংলিশ নাম হলো ইন্টেরিম গভর্নমেন্ট। ইন্টেরিম গভর্নমেন্ট এটার মানে কি? এটার মানে হলো যে ভারতবর্ষ যতদিন না পর্যন্ত ফুললি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, ততদিন ভারতে একটা সরকার থাকবে, একটা গভর্নমেন্ট থাকবে, যে গভর্নমেন্টের চালাবে ব্রিটিশ এবং ভারতবর্ষকে বিভিন্ন কিছু দায়িত্ব হ্যান্ড ওভার করবে, ধীরে ধীরে দায়িত্বগুলো হ্যান্ড ওভার করবে। মানে কি? অস্থায়ী গভর্নমেন্ট, অ্যাকচুয়ালি বলা হয় অস্থায়ী গভর্নমেন্ট, ঠিক আছে? তো এটাও ভারতীয়রা মেনেছিল, যে সরি এটাও ভারতীয়রা মেনে নিয়েছিল যে হ্যাঁ ভালো কথা, যেহেতু ভাই তোমরা এতদিন ধরে দেশটা চালালে, তাই এখন তোমরা যতদিন না আমরা ফুললি দায়িত্ব হ্যান্ড ওভার নিয়ে নিচ্ছি, তোমরা থাকো ক্ষমতায় এবং আমাদেরকে ধীরে ধীরে দায়িত্বগুলো বুঝিয়ে দাও। তাহলে এখানে মানেনি কি কি? এটা মানেনি, এটা মানেনি, এটা মানেনি, মেনেছে গণপরিষদ এবং অন্তর্বর্তীকালীন। তাই এটাও কি হয়? এটাও আমার ফেলড হয়, এটাও কিন্তু ব্যর্থ হয়। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে কি তোমাদের? তাহলে আমরা এখন কোন স্টেজ পর্যন্ত আছি? যদি আমি এটাকে একটু, কোথায় গেল, ওকে, এবার দেখো আমরা টিস মিশনটা পড়ে নিই। তাহলে এখানে দেখলে স্যার দুটো দলই কেউ মানেনি, কংগ্রেসও মানেনি, মুসলিম লীগও মানেনি। কংগ্রেস কেন মানেনি? কংগ্রেস বলছে ওই যে তুমি বলছো না এই যে কথাটা, প্রদেশ আলাদা হওয়ার অধিকার, যাদের যাদের সংবিধান ভারতে থাকতে পছন্দ হবে না, তারা মানে বাইরে বেরিয়ে গিয়ে আলাদা হয়ে থাকতে পারে। তো কংগ্রেস মনে করছে এটা তো তুমি ওই পার্টিশন করার একটা হিন্ট দিয়ে দিচ্ছ, তুমি তো পার্টিশন করার একটা হিন্ট এখানে দিয়ে দিচ্ছ, এটা তো পাকিস্তান লুপে নেবে। কংগ্রেস বলল আমি এটা মানবো না। আর মুসলিম লীগ কি বললো? মুসলিম লীগ বলল কি, এখানে পাকিস্তান হওয়ার কোনো কথা বলা নেই, দিল দিল পাকিস্তান, সেটা কোনো রকম পাকিস্তানের কোনো রকম কিছু কথা বলা নেই, তাই আমরাও ক্রিপস মিশনকে মানবো না। ওকে, তাহলে ক্রিপস মিশন এমন একটা মিশন যেটা মুসলিম লীগও মানেনি আবার কংগ্রেসও মানেনি, এটা কিন্তু পরীক্ষায় খুব পড়ে, ঠিক আছে? এবার মুসলিম লীগ কেন মানেনি? ও বলছে এখানে পাকিস্তান হওয়ার কোনো কথা বলা নেই তাই মানবো না। আর কংগ্রেস মানেনি কেন? কংগ্রেস বলছে ভাই তুমি বলছো দেশ ইচ্ছা করলে, কোনো রাজ্য ইচ্ছা করলে আলাদা হতে পারে, তাহলে তো দেশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, মানবো না। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এখন আছি, আমরা দেখলাম যে প্রথমে কি হলো, দাঁড়াও আমি ওটাকে একটু আরেকবার কপি করে নিই তাহলে সুবিধা হবে আমার। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে প্রথমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এসছে, তারপরে সাইমন কমিশন এসছে, তারপরে রাউন্ড টেবিল এসছে। এরপরে কি হলো? এর এর মাঝে কোথাও একটা 1928 মতিলাল নেহেরু একটা রিপোর্ট পেশ করেছিল। তারপরে 1934 এম এন রয় একটা রিপোর্ট পেশ করেছে। তারপর 1935 কংগ্রেস ডিম্যান্ড করলো। তারপরে 1938 কি করলো? কংগ্রেস আরো ডিম্যান্ড করলো সব ভারতীয় থাকতে হবে। তারপরে 1940 কি হলো? আগস্ট অফার এলো। তারপরে 1942 কি হলো? ক্রিপস মিশন এলো। ওকে, তাহলে আমরা 1942 পর্যন্ত কিন্তু আমরা চলে এলাম। ওকে, চলো নেক্সট। এবারে এই সবগুলো কেন করছিল আমাকে বলতে পারবে? এই যে আগস্ট অফার বলো আর এই যে ক্রিপস মিশন বলো, বলবে স্যার এটা তো ওয়ার্ল্ড ওয়ার 2 তে সাপোর্ট পাওয়ার জন্য বলছিল। তো এরকম একটা অফার ব্রিটিশ পাঠাচ্ছে আর ভারত ক্যান্সেল করে দিচ্ছে। তো এই করতে করতে একদিন গিয়ে কি হলো, আমাদের ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল। আর ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যাওয়াতে কি হয়, কোন দেশ মানে কোন শক্তি জোটটা জিতে গেল? যেখানে আমেরিকা আর ব্রিটেন ছিল তারা জিতে গেল। এটা তখনকার ওই সময় একটা নিউজ পেপার, যে জাপান, দেখো জাপান স্যারেন্ডার করে দিয়েছে, ফলে আমেরিকা ব্রিটেনের জোর শক্তি ওরা জিতে গেল, ঠিক আছে? এইবারে জিতে যাওয়ার পরে এই জায়গাটাতে দেখো আর একবার আমি আসছি, কি বলেছিল
যে 1935 সালে বলেছিল যে আমরা ভারতের প্রদেশকে স্বায়ত্তশাসন দেব এবং ভোট ভোট করাবো যে কোথায় কোন রাজ্যে কোন পার্টি শাসন করবে। তো যখনই ওয়ার্ল্ড ওয়ার টু শেষ হয়ে গেল তখন ভারতে 19শে সেপ্টেম্বর 1945 ভারতে প্রথম ভোট হয়। কে থাকাকালীন? ভাইসরয় লর্ড ওয়াভেল। ঠিক আছে? কেন ভোট হয়? কারণ প্রদেশগুলিতে শাসন করার জন্য। তাহলে ভোট হওয়ার পরে ফাইনালি কোন পার্টি কোথায় জিতলো? দেখো এখানে দেখো নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টাল মানে ফ্রন্টিয়ার প্রভিন্স, এখানে মানে আমাদের উত্তর পশ্চিম ভারতের যে রাজ্যগুলো সেখানে কংগ্রেস, টিকগুলো কংগ্রেস। ঠিক আছে, মনে রাখবে। তাহলে কংগ্রেস 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আর একটা কোথায় 1 2 3 4 5 6 7, 7টা জায়গায় কে জিতে নিয়েছিল? আমাদের কংগ্রেস জিতে নিয়েছিল। আর মাত্র 3টে জায়গায় কি 1 2 3 3টে জায়গায় ছিল মাত্র পাকিস্তান। এবার যেগুলো ব্রাউন দেখছো ব্রাউন, সেখানে কোনো ভোটই হয়নি, কেননা সেগুলো ছিল প্রিন্সলি এস্টেট। প্রিন্সলি এস্টেট মানে কি? এখানে রাজারা শাসন করতো, রাজারা। ঠিক আছে, যেগুলো ব্রাউন এস্টেট, ব্রাউন এই যে এখানে বিভিন্ন ধরনের রাজারা শাসন করতো। ওকে, তাহলে ভোট হয়ে গেল। এবার কোথায় কোথায় কোন সরকার তৈরি হয়ে গেল। এবার আমাদের 1900 মার্চের 1946-এ ওদিকে ব্রিটেনেও কিন্তু সরকার চেঞ্জ হয়ে গেছে ভোট হয়ে। ব্রিটেন প্রধানমন্ত্রী এটলি, ঠিক আছে, ক্লিমেন্ট এটলি, 3জনকে ভারতে পাঠালো ফাইনালি কি করার জন্য? গণপরিষদ গঠন করার জন্য। যে এবার ভারতে যাও, গিয়ে ভাই ওদেরকে গণপরিষদ গঠন করো, ওদের হাতে সংবিধান রচনার ক্ষমতা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে ব্রিটিশদেরকে বলো ভারত থেকে ব্রিটেনে ফিরে আসতে। ওকে, এটা আমরা পড়বো নেক্সট পার্ট থেকে। ঠিক আছে, বলো। পলিটির প্রথম ক্লাস ভালো লেগেছে? স্টোরি ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট পার্ট আমরা পড়বো আমাদের ভারতবর্ষে এবারে কি হলো, প্রদেশে ক্ষমতা ভাগ হয়ে গেল। কোন প্রদেশ কংগ্রেস শাসন করছে, কিছু প্রদেশে মুসলিম শাসন করছে, মুসলিম লীগ। এবার আমাদের কি হবে? গণপরিষদ গঠন হবে। প্রদেশ থেকে মানে কোন প্রদেশ থেকে কটা লোক গণপরিষদে আসবে, কিভাবে ভোট হবে, এই 3জন যে এসছে না ব্রিটিশ মানে ব্রিটেন থেকে ইন্ডিয়াতে, এরা এবার সেটা ঠিক করবে। গণপরিষদকে ভালো করে সাজিয়ে গুছিয়ে সিস্টেমটা প্রসেসটা চালু করে দিয়ে ওরা এবার ব্রিটিশদের নিয়ে চলে যাবে। ওকে, এটাই হলো ক্যাবিনেট মিশন প্ল্যান। এটা আমরা নেক্সট ক্লাস থেকে পড়বো। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। প্রথম ক্লাস আমাদের এ পর্যন্ত ছিল, পরের ক্লাসে আমরা এরপর থেকে কন্টিনিউ করব। ওকে, গুড নাইট, থ্যাংক ইউ।